আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আপনাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান এনটিভির লিগ্যাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে। যথারীতি আপনাদের সামনে আমাদের যে মেহমান উপস্থিত হন আইন বিষয়ক অ্যাডভাইজার, আমাদের এই কমিউনিটির আইন বিষয়ে যিনি খুব পারদর্শী, আমরা যাকে চিনি, আপনারা সবাই যাকে চিনেন, আমাদের নাশিদ ভাই। আসসালামু আলাইকুম। নাশিদ রহমান, কেমন আছেন আপনি? আমি ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও আজকে দাওয়াত দেওয়ার জন্য। আপনাকে দর্শক মিস করেছে, বেশ কিছুদিন যাবৎ আপনি দেশে ছিলেন। জি, আবার আপনাদের সামনে নাশিদ ভাই এসছেন এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টস এবং ওভারস্টেদের নিয়ে। তো আমরা এটার পাশাপাশি এদের এই বিষয়ে আমরা আসলে আপনারা কী রকমের পরামর্শ চান, সাধারণত আপনাদের বিষয়ে কোনো রকমের সাধারণ একটা ক্ষমা ঘোষণা করা হবে কিনা এই বিষয়ে আপনারা জানতে চান, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, চলে যাচ্ছি নাশিদ ভাইয়ের কাছে। নাশিদ ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন। জি, আমরা জানতে চাইব আসলে প্রথমেই এই দুইটা শব্দ আমরা ব্যবহার করলাম, ইলিগাল ইমিগ্রেন্টস এবং ওভারস্টেয়ার, দুইটা আলাদা করে দেখলাম কেন? আচ্ছা, একটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টস বলতে বা ইররেগুলার ইমিগ্রেন্টস বলতে হচ্ছে কি, যে পাসপোর্ট ছাড়া, পরিচয় ছাড়া অবৈধভাবে যারা এই দেশে প্রবেশ করেছেন। ডোভার থেকে প্রবেশ করতে পারেন, অন্যের নামে প্রবেশ করতে পারেন, এজেন্টের মাধ্যমে প্রবেশ করতে পারেন, রিফিউজি যারা এসেছে তারা হতে পারেন। সুতরাং যারা বৈধভাবে নিজ নামে নিজ পাসপোর্টে বা ট্রাভেল ডকুমেন্টে আসেননি, তাদেরকে ইমিগ্রেশন আইনের অধীনে ইলিগাল ইমিগ্রেন্টস বা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলা হচ্ছে। আর এক ভদ্রলোক ভিজিট ভিসায় আসলেন, ওয়ার্কিং হলিডে মেকারে আসলেন, এসবিএসে আসলেন বা অন্য স্টুডেন্ট ভিসায় আসলেন, এসে ওভারস্টে হয়ে গেলেন। তার মানে কি, তার আসার পথটা বৈধ ছিল, তিনি কিছুদিন বা বেশ কিছুদিন, দীর্ঘদিন বা অল্প দিন বৈধভাবে ছিলেন। বৈধভাবে থাকার পর তার ভিসা শেষ হওয়ার পর তিনি আর রেগুলারাইজড হননি, তখন তিনি ওভারস্টেয়ার হয়ে গেলেন। তাহলে আজকে আইনের পরিভাষায় ইলিগাল ইমিগ্রেন্টস এবং ওভারস্টেয়ার এই দুটো শব্দ ব্যবহৃত হচ্ছে। জি, তাহলে দেখা যাচ্ছে আসলে এই দুইটা বিষয়, এই পার্থক্যটা আসলে একটা হচ্ছে তার আইডি বিষয়ে, আইডেন্টিফিকেশন বিষয়ে, আর একটা হলো তার এখানে তার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে। জি, আমরা এখন দুজন ব্যক্তি আবেদন করলেন, এ হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট আর বি হচ্ছে ওভারস্টেয়ার। জি, এর পরীক্ষাটা অনেক বেশি হবে। তুমি কে, তুমি কেন আসছো, তুমি কেন কাগজ ছাড়া আসছো, তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা এখন নির্ধারণ করো। আর বি যে ওভারস্টেয়ার, তার পরিচয় নির্ধারিত, সে কবে আসছে নির্ধারিত, কোন পাসপোর্ট আসছে নির্ধারিত, হাতের ছাপ দিয়ে আসছে সেটাও নির্ধারিত। এখন তুমি কিসের ভিত্তিতে থাকতে চাও। জি, সুতরাং দুটো আবেদনের কিন্তু ফ্রম আউটসেট জি, দায়িত্ব এবং অবস্থানও ভিন্ন। জি, সুতরাং যে এখানে রিফিউজি হিসাবে ক্যালে থেকে, ডোভার থেকে ট্রাকে করে অবৈধভাবে আসলেন, জি, অথবা আমি একজনের পাসপোর্টে, গলাকাটা পাসপোর্টে এসেছে, এসে আবার পাসপোর্ট ছিঁড়ে গিয়েছে, নিয়ে গিয়েছে, আমি কিছুই জানি একই না, অবস্থান, তার একই অবস্থা। এবং তার ওটা প্রমাণ করতে হবে তুমি কে। আর যিনি প্রমাণিত হয়ে আসছেন, তার প্রমাণ করতে তোমার আবেদনের ভিত্তি কি। জি, এই পার্থক্য। এখানে একটা দুইটার সাথেই ওভারস্টেয়ার এবং ইলিগাল ইমিগ্রেন্টস দুইটার সাথে একটা বিষয় কমনলি জড়িত। জি, সেটা হচ্ছে যখন একজন একটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন দেন, তার পিছনে যদি ভিসা না থাকে, লিভ যদি না থাকে, হতে পারেন উনি ইলিগাল ইমিগ্রেন্ট অথবা হতে পারেন উনি ওভারস্টেয়ার অ্যাট দ্য মোমেন্ট। এই বিষয়টা যদি তার লিভ থাকতো, দুটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, একটা হচ্ছে আমি 3C 3D লিভের কথা বলতে পারি, যে আমার লিভ আছে, আমি এই প্রথমে স্টুডেন্ট হিসেবে আসছিলাম, তারপরে বিবাহ হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমি এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করেছি, এই এফএলআর এফপি থেকে আমার 10 বছর হয়ে গেছে, আমি সেট এলআর অ্যাপ্লিকেশন করব। জি, আমার এটা কন্টিনিউ করছে। জি, তাহলে আমি ইলিগাল ইমিগ্রেন্টও না, ওভারস্টেয়ারও না, আমি গতানুগতিক ইমিগ্রেশন আইনের ধারার মধ্যে আছি। জি, এখন দেখা হলো আমি এদেশে স্টুডেন্ট হিসেবে আসছি, টোয়েকের জন্য আমাকে কার্টেল করেছে, আমি জুডিশিয়াল রিভিউতে হেরে সব শেষ হয়ে গিয়েছে, জি, আমি এখন অ্যাপ্লিকেশন করতেছি, তাহলে আমি তো ওভারস্টেয়ার হয়ে গিয়েছে। এখন দুটো বিষয়, একটা হচ্ছে পয়েন্ট বেস সিস্টেমে যদি আপনি যান, আগে ছিল 28 দিন, যেটা 39E ইমিগ্রেশন রুলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 14 দিনের বেশি যদি ওভারস্টে করে যান, জি, কোনোভাবে আপনি পয়েন্ট বেস করতে পারবেন না, রি এন্ট্রি ব্যানে পড়ে গেছেন আপনি। আচ্ছা, এটা ইলিগাল একটা অফেন্স হয়ে গেছে, ইমিগ্রেশন অফেন্স হয়ে গিয়েছে, এবং এটাকে উল্লেখ না করলে 10 বছরের জন্য আবার ব্যান্ড হবেন। জি,
সুতরাং এটা গেল একটা অসুবিধা। সেকেন্ড হচ্ছে আমরা আসছে কি ব্রেক্সিটের ডামাডোলে টালমাটাল অবস্থায়, যেখানে পূর্ব ইউরোপের থেকে যে নিম্ন স্কিলের লোকরা এসেছিলেন তারা যখন চলে যাচ্ছেন, জি, এখানে যে স্কিল গ্যাপ হচ্ছে, শ্রম বাজারের যে ঘাটতি দেখা যাচ্ছে, এই শ্রম বাজারের ঘাটতির জন্য যে কোনো ফর্মে একটা অ্যামনেস্টি বা ছাড় দেওয়া হতে পারে, এটা বাধ্য। জি। এটা হচ্ছে নর্মাল প্রেডিকশন, এটা একটা সাধারণ অনুমান করা যেতে পারে। এখন যেটা হয়েছে সাজিদ জাভেদ সাহেব এবং বরিস জনসন সাহেব এই দুজনের চিন্তায়, অবস্থানে এবং কার্যক্রমে পার্থক্য আছে। জি, এখন সাজিদ জাভেদ সাহেব স্কিল বেসড যে ইমিগ্রেশনের কথা বলছেন, জি, পয়েন্ট বেস যে বলছেন, আমি যদি আমার এই 10-15 বছর প্র্যাকটিসের ধারা দেখে আমি কি বলবো, আমি মনে করব কারি সেক্টরটা প্রাধান্য পাবে, জি, রিটেল প্রাধান্য পাবে, জি, ওয়্যার হাউস প্রাধান্য পাবে, জি। কায়িক শ্রমটা প্রাধান্য পাবে, বিল্ডিংটা প্রাধান্য পাবে। জি, আজকে দেখা যাবে কি লিথুনিয়া, লাতভিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড থেকে যে ব্রিকলেয়ার সহ নির্মাণ শিল্পে যারা এসেছেন তারা চলে যাচ্ছেন, ওখানে বিশাল একটা লোক লাগবে। জি, ভারতীয় বংশোদ্ভূত যেসব ওরা কাজ করছেন তারা কিন্তু ওখানে অ্যাডভান্টেজ পাবেন। আমি যদি রেস্টুরেন্ট শিল্পে আসি, আজকে আপনি এবং আমি ওভারস্টেয়ার কি ইলিগাল সেটা বাদ দেন, আপনার কাছে 11টা কাগজ আছে, জি। হেলথ অ্যান্ড সেফটি করেছেন, ফুড হাইজিন করেছেন, ফার্স্ট এইড ট্রেনিং করেছেন, 2টা অ্যাওয়ার্ডের সময় পাশে দাঁড়িয়ে আছেন, 4জন মন্ত্রী, মিনিস্টার, এমপিকে সার্ভ করছেন, ছবি আছে। এক সময় আপনার মাথায় অনেক চুল ছিল, চুলটা কালো ছিল, আস্তে আস্তে মুখে দাড়ি হলো, আপনি হয়তো বা কোনো সময় ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে রেখেছেন, এক এক সময় এক একটা অবয়ব দেখা যাচ্ছে, জি। একটু মোটা ছিলেন, আবার জিমে গিয়েছেন, ছোট হয়ে গিয়েছেন। আর আমার কি হচ্ছে, আমি 21 জন চিঠি নিয়ে গেছি, আমি এদেশে আসি, ভালো থাকতেছি, আউটসাইড থেকে আপনি ভালো আছেন, ধরে নিলাম আপনি ইলিগাল ইমিগ্রেন্ট আর আমি ওভারস্টেয়ার, আমি এগিয়ে থেকেও কিন্তু আমি হেরে যাব, কারণ কি আমি ডকুমেন্টেশন দিতে পারিনি। 2 নম্বর, আমার একটা ফাইন আছে, আন্ডারগ্রাউন্ডে ধরা পড়ছিলাম, হাতের ছাপ রাখছিল, আপনার কিচ্ছু নেই, আপনি র্যাট প্রেসে এগিয়ে আছেন, আমার এই কথাই, কারণ আপনার ডকুমেন্টেশন আছে। জি, এখন আপনার প্রমাণ করতে হবে যে আপনার নাম ABC, জি, তখন আপনি দিকে এগিয়ে যাচ্ছেন। জি। আর আমি যেটা মনে করি যে আমাদের এখানে প্রতারকদের খপ্পরে প্রচুর লোক পড়ে যায় যখনই অ্যামনেস্টির একটা কথা আসে। জি। আমরা যদি হিস্ট্রি দেখি, প্রতি 8-10 বছর পর পর একটা ইমিগ্রেশন অ্যামনেস্টি দেখতে পেরেছি। 1971 সালের আগে কোনো আইন ছিল না দেশে, জি, পাসপোর্ট ভিসা ছাড়া লোকজন চলে এসেছে, কলোনি থেকে চলে এসেছে। 1971 সালে যে ইমিগ্রেশন আইনটা হলো সেটা 1973 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হলো। আবার 1981 সালের যে ন্যাশনালিটি অ্যাক্ট হলো সেটা 1983 সালের 1 জুলাই থেকে কার্যকর হলো। এই জন্য 1983 সালের 1 জুলাইয়ের পর যারা জন্মগ্রহণ করেছেন দেশে অটোমেটিক ব্রিটিশ হন না তারা। জি। তাহলে এই দুটো অ্যামনেস্টির পর আমরা দেখতে পেলাম যে 90 সালে একটা এসেছে, 2000 সালে টনি ব্লেয়ার আসার পর 2-3টা এসেছে, তারপর লাস্ট যেটা পেয়েছে সেটা লেগেসি দিয়েছিল 2008-9 সালে, আমার 10 বছর আবার হয়ে গিয়েছে, ব্রেক্সিটের টালমাটাল অবস্থা চলে এসেছে। সুতরাং ব্যারিস্টার হারুন সাহেব, আবার কিন্তু সময় হয়ে গেছে, এই সময়টা কিসের জন্য? শ্রম বাজারের জন্য, পড়তি অর্থনীতির জন্য, এবং এই ব্রিটিশ যারা তারা তো শুধুমাত্র গতানুগতিক সরকার চালাচ্ছে না, গবেষণা করে অর্থনীতি দেখে এবং ব্ল্যাক ইকোনমিটা দেখতেছে। জি। আজকে ব্যারিস্টার হারুন সাহেব, আমি যদি একজন ইলিগাল ইমিগ্রেন্ট হই, আপনার ওখানে কাজ করি, আপনি ছাড়া সবাই লুজার হবেন। আপনি আমাকে কম পয়সা দিচ্ছেন, আপনি এনআই দিচ্ছেন না, ট্যাক্স দিচ্ছেন না, আমার যে এমপ্লয়ার্স রাইট আপনি অবদমন করছেন। জি। এটা সরকার। জি প্লিজ। নাশিদ ভাই, আমরা একটু আবার পিছনে একটু আসি। এই বিষয়টা আমরা বিরতির পরে, কিছুক্ষণ পরে আমরা বিরতি যাব, তারপরে এসে আবার এই বিষয়টাতে আমরা এখন যে গ্যাপটার কথা বলছিলাম, যে আপনি ওভারস্টেয়ার হন অথবা ইলিগাল ইমিগ্রেন্ট হন। জি। ধরুন না, আপনি যদি আপনি যদি একটা দরখাস্ত করেন হোম অফিসের কাছে যে আপনি এখানে আপনি লিগালি অবস্থান করছেন এবং আপনার একটা 7 বছরের বাচ্চা আছে। জি। তাকে বেস করে আপনি দরখাস্ত দাখিল করলেন। জি। এখন আপনি আপনি ওভারস্টেয়ার অথবা আপনি লিগালি অবস্থান করছেন, এই দুইটার এখন এই প্রেক্ষিতে আপনি বিষয়টা কিভাবে দেখবেন? আমার 7 বছরের বাচ্চার অ্যাপ্লিকেশন পেন্ডিং। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আপনার লিগালিটি মেনটেন করছে, আপনি লফুলি রিজাইড করছেন, আপনি এবং আপনার ফ্যামিলি, যখন আপনি অ্যাপ্লিকেশন দাখিল করেছেন। জি। এটা একটা অবস্থান। আরেকটা অবস্থান হচ্ছে আপনি লফুলি অবস্থান করছিলেন না অ্যাপ্লিকেশনের ইমিডিয়েট আগে 7 ইয়ার্সের জন্য। জি। যে এটা আমার আকাশ পাতাল পরিবর্তন আসবে, কারণ আমরা যখন দেখতে পারবো যে আমাদের যে রিসেন্ট কেস লগুলো আছে সেখানে আপনার ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট আসছে। জি।
ক্যারেক্টার কন্ডাক্ট ফার্স্টে দেখবে যে ওভারস্টেয়ারটাকে তারা ক্যারেক্টার কন্ডাক্টের একটা বড় এলিমেন্ট হিসেবে ধরে নেয়, জি ক্রিমিনাল অফেন্সটা আরও বড় হিসেবে ধরে নেয়। জি। আপনি যখন ধারাবাহিকভাবে থাকবেন তখন আপনি কিন্তু লেজিটিমেট এক্সপেকটেশনের যে বিরাট অবস্থান আছে সেই জিনিসটা আপনি এগিয়ে নিতে পারবেন। জি। এক, 2 নম্বর, তখন আপনার ক্যারেক্টার কন্ডাক্ট আনতে পারবে না 117BCD, 3টি বিষয় যেটা একটু কঠিন মনে হতে পারে, জি। যে আপনার আয় কত, আপনি বেনিফিট খাবেন কিনা, আপনি ইংরেজি বলতে পারেন কিনা, আপনার শর্টেজ অকুপেশন লিস্টের বা টায়ার টুর অভিজ্ঞতা আছে কিনা, জি। আপনার কম্পিউটার স্কিলস আছে কিনা, আপনি ক্রিকেট খেলায় গিয়েছেন কিনা, আপনার ছেলে ভালো দাবা খেলে কিনা, জি। ইত্যাদি ইত্যাদি বিষয় আসবে। জি। যখনই আপনি ইললিগ্যাল ইমিগ্রেন্ট হচ্ছেন তখন কিন্তু এগুলো সব আপনাকে ওভাররাইড করে দিচ্ছে। জি সুতরাং আপনি যদি বৈধ অবস্থায় এটা চালিয়ে যেতে পারেন, এটা কিন্তু আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যারিস্টার হারুন সাহেব। অ্যাবসলিউটলি। আমরা আবার যেখানে ছিলাম সেখানে আপনাকে জি। ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আপনি যেটা বলছেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি 7 বছর না, আমি মনে করি এই যদি ইললিগ্যাল ইমিগ্রেন্টদেরকে ওভারস্টেয়ারদেরকে অ্যামনেস্টি দেওয়া হয়, এটা 10 বছরের একটা জিনিস থাকতে পারে। তুমি প্রমাণ করে দেশে 10 বছর আছো, জি যে বৈধভাবে ঢুকেছে। ধরলাম একটা ছেলে টোয়েক আছে, জি যার টোয়েক আছে তার কিন্তু অনেক অসুবিধা হবে, ক্যারেক্টার কন্ডাক্টটা নিয়ে আসবে। জি কিন্তু সরকার তখন দেখবে শুধু টোয়েক ছাড়া আর কিচ্ছু নেই, এই একটার জন্য তাকে আটকাবো, সে ইংলিশ পারে, ছাত্র হিসেবে আসছিল, সে কম্পিউটার পারে, সে ড্রাইভিং লাইসেন্স আছে, জি আমার জন্য ভালো। জি আজকে আপনার শুধু টোয়েক আছে আর আমার স্কিল বলে কিছুই নেই, ডকুমেন্ট কিছুই দিতে পারতেছি না, কিন্তু যে টোয়েক আছে তো বৈধভাবে এসেছে, জি। দীর্ঘদিন বাড়ি মাত্র আছে, হয়তো 1 বছর 1 বছর 2 বছর ছিল 4 না। বছর হতে পারে, ছিল না, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তার আবার কি হবে, তার ক্রিমিনাল রেকর্ড থাকবে না। কিন্তু যে ওভারস্টেড হিসেবে থাকছে সে তো কোনো ডকুমেন্টেশনও রাখেনি। জি স্টুডেন্ট কিন্তু অনেক ডকুমেন্টেশন থাকে, জি। কার্ড আছে, এটা আছে, সেটা আছে, তার 10 বছর প্রমাণ করার কোনো অসুবিধাই হবে না। সুতরাং আজকে আমার যারা ওভারস্টেয়ার আছে, যারা রেস্টুরেন্টে মেনলি আছেন, যারা জীবন নিয়ে খুব চিন্তিত এবং পেরেশান, তাদেরকে আমি বলবো ডকুমেন্টেশন করেন। নাশিদ ভাই, আমরা ছোট একটা বিরতিতে যাই, এরপরে আবার ফিরে এসে দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা আবার একই বিষয়ে কন্টিনিউ করব। ধন্যবাদ।